ইউরোর ডায়েরিতে আপনাদেরকে স্বাগত। গতকাল রাত জেগে যারা খেলা দেখেছেন তারা অবশ্যই ইএমএল এর যে গোলটা, বিশ্বমানের যে গোল একটা সময় বেকহ্যাম বা রোনাল্ডিনোর পায়ে দেখেছিলাম, সেই রকম একটি গোল আমরা গতকাল দেখলাম এই ইএমএল এর কাছে। আজও একটি ইউরোর অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ, তার ইংল্যান্ড এবং হল্যান্ড, অর্থাৎ ইউরোপের দুই শক্তিধর দেশ আজকে পাশাপাশি নামছে। এবার যদি পর্যবেক্ষণ করি ইংল্যান্ড এবং হল্যান্ড দুই দলের বিশেষত্ব কি আপনাদের কাছে? কারণ ইংল্যান্ড এবং হল্যান্ড হচ্ছে খুব পাশাপাশি দেশ, এবং হল্যান্ডের সমস্ত ফুটবলাররা তারা কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে, অর্থাৎ ইংল্যান্ড ধারে ধারে কিছুটা এগিয়ে থাকলেও হল্যান্ড কোনো অংশে কম যায় না, কারণ হল্যান্ডের অন্তত 70% ফুটবলার, প্রথম সারির ফুটবলার, তারা খেলে হচ্ছে সবই ইংলিশ প্রিমিয়ার লিগে। তার জন্য ইংল্যান্ডের যে ফুটবলারদের যে ঘরানা বা ইংল্যান্ড ফুটবলের যে ঘরানা, তার সঙ্গে কিন্তু সম্পূর্ণভাবে পরিচিত হল্যান্ড। কিন্তু হল্যান্ডেরও নিজস্ব একটি ফুটবলের বৈচিত্র্য রয়েছে। কি সেই বৈচিত্র্য, সেগুলো নিয়ে আমাদের আজকের বিশেষ ইউরোর ডায়েরির আলোচনা। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত হয়েছে ক্রীড়া সাংবাদিক মণিময় দা। মণিময় দা, প্রথমেই আপনাকে নমস্কার এবং স্বাগত। মণিময় দা, আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফাইনাল এবং সামনে স্পেন অলরেডি উঠে গেছে। তুমি যদি দেখো ভালো করে, ইংল্যান্ড হচ্ছে পাওয়ার ফুটবল, লং ফুটবল, পাসের ভ্যারিয়েশন আছে, আর অন্যদিকে হল্যান্ড হচ্ছে উইং অ্যাটাক, এবং অবশ্যই তাদের মিডফিল্ড অনেক বেশি সচল থাকে, ছোট ছোট পাস খেলে উপরে ওঠা, একটা কাউন্টার অ্যাটাক ফুটবল খেলার একটা হল্যান্ডের একটা ধাত সেই রবিন্সের আমল থেকে। আজকে ইংল্যান্ডের বিরুদ্ধে হল্যান্ডের প্রথম স্ট্র্যাটেজিটা কি হতে পারে? আসলে হল্যান্ডের এই যে আমরা যদি ইয়ান ক্রুইফের যুগ থেকে দেখি, তারা 70-এর দশকে যখন ফুটবলটা ওরা অন্য টাইপের নিয়ে গেল, অ্যাটাকিং ফুটবলের দিকে আসতে শুরু করলো, যদি একটা একটা করে দেখি না তাহলে মনে হবে যে একটা নতুন ধরনের ঘরানা তারা সৃষ্টি করেছিলেন। 78-এ যখন ওরা ফাইনালে হেরে গেলেন, এখনো আমরা যদি ক্রিকেটের ভাষায় বলা হয় চোখ আসতে, ওরা ফাইনালটা জিততে পারছেন না কোনো সময়, কিন্তু খুব অবাক লাগে এই টিমটাকে দেখলে। কিন্তু প্রত্যেকবারই বিশ্বকাপ এবং ইউরো কিছু না কিছু করছে, সেমিফাইনাল খেলছে, অবাক লাগে। এই এই অসাধারণ অসাধারণ ফুটবলার, উদ্গুলির থেকে আরম্ভ করে মার্কো ভান বেস্টেন থেকে শুরু করে এত এত ফুটবলার তারা বিশ্বকে কাঁপিয়ে গেছেন, কিন্তু বিশ্বকাপটা কিছুতে পাচ্ছেন না। কিন্তু এই জায়গায় কালকের যে আগামীকালের আজকে রাতের যে ম্যাচটা, এই আজকে রাতের ম্যাচটার ক্ষেত্রে আমি বলি যে এই ইউরো কাপের ভেতরে এই যে দু দলকে জেনে নিয়ে মাঠে নামা, আপনি বলছিলেন না যে ইংল্যান্ডের তারা প্রিমিয়ার লিগ সব খেলার পরিপ্রেক্ষিতে স্ট্র্যাটেজি জানা, আক্রমণ প্রতি আক্রমণের বিষয়টা যেটা আমরা জানি সেটা জেনে নেওয়া। হ্যাঁ, আমরা তো কলকাতা মাসের মোহনবাগান ইস্টবেঙ্গলের বাইরে খুব একটা যেতে পারি না, তখন দুদলই তো কলকাতার মাঠে খেলে, দুদলই তো স্ট্র্যাটেজি জানার। আসলে আমরা ওই পর্যন্ত তো যেতে পারি না, ফুটবলটাকে নিয়ে যেতে পারিনি। কিন্তু এরা এর ভেতরে থেকেও একটা নতুন ধরনের ঘরানার সৃষ্টি করে। লক্ষ্য রাখবেন, গতকালের সেমিফাইনালে যখন আসবেন তখন বলা যাবে বিষয়টা। এই ইংল্যান্ডের যে যাওয়া এবং হল্যান্ডের সঙ্গে ইংল্যান্ড যতবার ওরা কাছাকাছি হয়েছে, ইংল্যান্ডের কি একটা হয় আমি বুঝি না, হল্যান্ডের সামনে পড়লে ওদের হাঁটু কাঁপতে শুরু করে অনেক ক্ষেত্রে। এটা কি কারণ? এটা কি একটা কি বলবো, একটা হল্যান্ড এবং ইংল্যান্ড পাশাপাশি দুটো দেশ, এবং ফুটবলে কিন্তু দুই দেশের মধ্যে ইংরেজ সমর্থকরা আমরা জানি কতটা কুখ্যাত সারা বিশ্ব জুড়ে। হল্যান্ড আর ইংল্যান্ড কিন্তু প্রতিবারই কিন্তু গ্যালারিতে একটা ঝামেলা হয়, একটা অশ্রাব্য পরিবেশ তৈরি হয়, এবং কাতার প্রত্যেকটা দেশ কিন্তু দুই দেশের সমর্থকদের নিয়ে পুলিশ একটা চাপে থাকে। এই যে চাপটা, সেটা কি কোথাও গিয়ে একটা বাড়তি ফুটবলারদের মধ্যে পড়ে? আমার ধারণা, কারণ রেজাল্ট তো তাই বলছে। এবং আপনি এই প্রশ্নটায় আসার আগেই উত্তরটা দিয়ে দিয়েছেন যে এই যে জায়গাটায় প্রথম শুরু করার ক্ষেত্রে এই যে ইংল্যান্ডের মাটিতে খেলার যে সুবিধাটা ইংল্যান্ড যত না বেশি নিতে পেরেছে, তার থেকে হল্যান্ডের প্লেয়াররা বেশি নিয়ে নিয়েছে। কারণ 9বারের নবার ওরা মুখোমুখি হয়েছে, একবার জিতেছে শুধু ইংল্যান্ড। এই যে জায়গাটা, এই প্রতিবারই তার ইংল্যান্ড লড়াইটা করতে শুরু করে এরপর আস্তে 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 হল্যান্ড জায়গাটাকে দখল করে নেয়। এই মুহূর্তে হল্যান্ডের যা অবস্থা,
ইংল্যান্ডের পরিসংখ্যানের দিক থেকেও হল্যান্ড অনেকটাই এগিয়ে আছে, শক্তি সামর্থ্যের দিক থেকেও হল্যান্ড এগিয়ে রয়েছে, এবং এই পর্যন্ত এই লিগে মানে এই জায়গায় দাঁড়িয়ে ইউরোতে যা হল্যান্ড যা খেলেছে, ইংল্যান্ড যা খেলেছে, তার তুলনায় হল্যান্ড নিশ্চিতভাবে একটা অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে আজকে। হ্যাঁ, আমি এবার যদি তোমাকে বলি, ইংল্যান্ডের স্ট্রাইকাররা বিশ্বকাপ থেকেই লাগাতার কিন্তু ভাবে তারা একটা ধারাবাহিক ভাবে আছে, বিশেষ করে তোমার হচ্ছে ইংল্যান্ডের দুই স্ট্রাইকার সাকা কিন্তু অত্যন্ত একটা জনপ্রিয় ফুটবলার, ইংলিশ প্রিমিয়ার লিগে ধারাবাহিকভাবে তার ভালো খেলার রেকর্ড রয়েছে। অন্যদিকে সাকার পাওয়ার কিন্তু অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ আজকের ম্যাচে, কারণ ও যত ভালো মানে একদম চোখের নিমিষে দৌড়াতে পারে এবং মারাত্মক জোরে শট করে প্রচন্ড। এবং এই যে সুইজারল্যান্ডের বিরুদ্ধে যে ফুটবলটা খেললো আর কি, আমি খুব অবাক হয়ে গেছি। হঠাৎ দেখে মনে হচ্ছে মারাদোনার মতো না, কিন্তু বাঁ পাটা প্রচন্ড জোরে চলে, আর হচ্ছে মারাদোনার মতো অত বালকি না, কিন্তু রোগা পটকা ছেলে, কিন্তু দৌড়চ্ছে যে মানে একটা চিতা দৌড়চ্ছে মনে হচ্ছে। ওকে এবার মানে আগের ম্যাচটাতে পেল না, যদি ওদের যে বেলিংহাম প্লেয়ারটা, যেটা ওই লাস্ট একটা ম্যাচে অনেকটা শ্যাম থাপা আমরা মনে করি স্লোভাকিয়ার বিরুদ্ধে যে গোলটা করেছিল ব্যাক ভলিতে, এই ও ঢুকছে দলে। বেলিংহাম এবং সাকা, এই দুজনের যে মিলিত প্রয়াসটা, কম্বিনেশনটা, এটা মানে নেদারল্যান্ডকে মানে হল্যান্ডকে একটু সমস্যায় ফেলছে। আচ্ছা, তোমাকে এই জায়গাটা আমি আসবো যে আজকে মনে হয় কি যে দুজন তো জুটি, খেলাটা কি রাইট অ্যান্ড লেফট অপারেট করবে, না সাকাকে মিডিল মাঠে রেখে বেলিংহামকে রাইট দিয়ে আক্রমণ করাবে, যাতে দুজনের পরস্পর মানে বল দেওয়া নেওয়াটা যাতে খুব ভালো হয়। সাকার বাঁ পাটা এত বেশি চলে, আমার মনে হচ্ছে তোমার কথাটাই ঠিক, মাঝখানে রেখে ডান প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা করবে। এবং তাদের হয় কি আসলে গতকালের ম্যাচ দেখার পরে, স্পেন আর এই ফ্রান্সের ম্যাচ দেখার পরে, এবং মানে অদ্ভুত সমস্ত রেশিওগুলি চলে আসে। এগুলি মানে এত উপস্থিত তারা চিন্তা ভাবনা করে মানে এগিয়ে চলে যায়। বিশেষ করে এই যে ওদের যে জর্ডন পিকফোর্ড যে গোলকিপারটা, আমার ধারণা আর কি, যে স্ট্র্যাটেজির কথা যখন বলছিল এটা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে পদ্ধতিতে ইংল্যান্ড তাদের দল সাজায়, যেটা হচ্ছে 4-2-3-1। এই যে 4-2-3-1-এর যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা হচ্ছে অনেকটাই ডিফেন্সিভ, এবং কোন ক্রমে ম্যাচটাকে ওরা টাই ব্রেকার পর্যন্ত নিয়ে যেতে পারে। আউটস্ট্যান্ডিং ফর্মে রয়েছে জর্ডন পিকফোর্ড। এই পিকফোর্ডের যে মানে অদ্ভুত ওর ইয়ে। তুমি যখন বলছিলে 4-2-3-1 ফরমেশনের কথা, এবার যদি তোমায় ধরি যে 4-2-3-1, এবার যদি তোমার হচ্ছে ডিফেন্সে মানে 4-এর পরে আরো দুজন, মানে স্ন্যাচিংটা আটকানোর জন্য, একদম স্ন্যাচিং আটকানোর জন্য, আগে আমরা যেটাকে সুইপার বলতাম, এখন স্ন্যাচিং আটকানোর জন্য। সেই জায়গা থেকে তোমার কি মনে হয় এই যে 2 প্লাস 4, এই 2 আর 4 মানে 6 জনের কম্বিনেশন হল্যান্ডকে ভাঙতে হবে। তাহলে হল্যান্ডকে কিন্তু মাঝ মাঠে তোমার হচ্ছে 2-4-4-1 ফরমেশনে তোমাকে নিয়ে আসতে হবে, পাল্টা যদি আসতে হয়, তো কাউন্টার অ্যাটাক ফুটবল যদি খেলতে হয়, সেই জায়গাতে তোমার কি মনে হচ্ছে হল্যান্ড এই সাহসটা নেবে সাকার বিরুদ্ধে? হ্যাঁ, না, হল্যান্ডের বিষয়টা, হল্যান্ডের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, এত আউটস্ট্যান্ডিং ফর্মে ওদের রয়েছে এই মেক্সিস দেপাই, এরপর হচ্ছে কার্ডি গাপকো, আর হচ্ছে জাভি সিমন্স। এই তিনটে ফলাকে সামলাতেই ইংল্যান্ডের সমস্যা। ইংল্যান্ড এই স্ট্র্যাটেজিটা নিয়েছে এই কারণে, এই যে ডিফেন্সিভ ওরিয়েন্টেড করে রাখলো, যে প্রথম হচ্ছে 2কে ক্রস করে যাওয়ার জন্য 4 আর 2-এ 6 হয়ে যাচ্ছে, আবার 2 আর 4-এ 6 হয়ে যাচ্ছে। এই জায়গাটা থেকে কাউন্টার অ্যাটাকে আসার সুবিধাটা নেওয়ার জন্য তারা এই ফরমেশনটা করেছে। কিন্তু ওই যে জায়গাটা, এই যে এই দেপাই, গাপকো এবং সিমন্স, এই তিনটের গতিকে সামলানো ওরা কিভাবে করবেন? আমি তোমায় একটা কথা বলি, গতি দিয়ে সামলানো যাবে না। সিমেন্সের গতি অবশ্যই আছে, কিন্তু সিমেন্স তুমি যদি দেখো মাঝ মাঠে যখন অপারেটিং করে, ও কিন্তু একটা বলে কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি খেলার চেষ্টা করে, যে 2-3 জনকে একটা ড্রিবল করার ওর কিন্তু একটা প্রবণতা রয়েছে। বলটা রাখে অনেকক্ষণ, বলটা অনেকক্ষণ পায়ে হোল্ড করায়, বলটা হোল্ড করায়। আজকে কি সেই সুযোগ নেবে, মানে মাঝ মাঠে কি সুযোগটা নেবে? ইংল্যান্ডের এই যে মানে ইংল্যান্ডের কোচ যে
সাউথগেটের যে মানে স্ট্র্যাটেজিটা, এই স্ট্র্যাটেজিটা কিন্তু অনেককেই অবাক করে দিয়েছে এর আগেও এখনো। মানে ইংল্যান্ডের যারা পুরনো খেলোয়াড়রা তারা খুব একটা মানে ওর যে স্ট্র্যাটেজিটাকে খুব একটা ওরা ইয়ে করছে না, খুশি নন। এবং কিন্তু এই পর্যন্ত সেমিফাইনালে যাওয়া তো কম কথা না, কিন্তু অনেকটাই মানে পরিপাশ হলো আনার মতো হয়েছে। কিন্তু ইংল্যান্ডের মূল যে বিষয়টা আর কি, আপনি যে কথাটা বলছেন যে এই যে ওদের যে জায়গাটাকে, এই যে বল অনেকক্ষণ দখল করে রাখার পরিপ্রেক্ষিতে ইংল্যান্ডের ডিফেন্স কি এই সুযোগ দেবে? আমার মনে হয় না। আধুনিক ফুটবলে এতক্ষণ বল রাখার সুযোগ বিপক্ষ দেবে না, কোনো অবস্থাতেই দেবে না। এবং সেই জন্যই বলছি যে প্রচণ্ড টাফ ফুটবল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই টাফ ফুটবলের ক্ষেত্রে অবশ্যই ইংল্যান্ডের যে ডিফেন্সের যে দৈহিক উচ্চতা এবং দৈহিক যে সক্ষমতা, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিবে। আজকে কি মনে হচ্ছে, হল্যান্ড কি বেশি মানে মাঠে গ্রাউন্ডে রেখে বল খেলবে, না মাঝে মধ্যে লং পাস খেলার চেষ্টা করবে? হল্যান্ড সাধারণত লং পাস কিন্তু খুব একটা খেলতে অভ্যস্ত নয়, এবং তোমার হচ্ছে উইং দিয়ে কিন্তু তারা মাটি ঘাসাই তারা পাসটা করে সেই জায়গাতে। আজকে কি মুহুর্মুহুর সেন্টারে বল ফেলবে, কি মনে হচ্ছে? না, ওদের না এত উঁচু উঁচু করা ওদের মুশকিল আছে, কারণ ইয়ের যে ডিফেন্স, ইংল্যান্ডের ডিফেন্সের উচ্চতা অনেক বেশি। হ্যাঁ, এরকম যদি হয় এই উচ্চতার পরিপ্রেক্ষিতে মুশকিল হচ্ছে। কিন্তু হল্যান্ডকে আউট মানে ব্যাপক পরিমাণে চলে যাওয়ার মানে আউটরাইট অ্যাটাকে গেলে কাউন্টার অ্যাটাক সামলানোর জন্য ওদেরও প্রস্তুত থাকতে হবে, রাখতেই হবে। এই কারণ এই যে দলের রাইস, মানে ইংল্যান্ডের যে ডেকলাইন রাইস, তারপরে ফোডেন, এরা যে মাঝ মাঠে ওয়াকার বলটাকে যেভাবে হোল্ড মানে করার পরে অনেকটা জায়গা নিয়ে যে ওরা খেলেন, এটা কিন্তু হল্যান্ডের পক্ষে বিপদ হতে পারে যদি এতক্ষণ বল হোল্ড করে রাখে। আচ্ছা, তোমায় আরেকটা প্রশ্ন করব যে দেখো, ইংল্যান্ড মানেই হচ্ছে বেকহ্যাম, ইংল্যান্ড মানেই হচ্ছে আমরা রুনি, হালফিলে যদি আমরা দেখি, যে তোমার কি কোথাও মনে হচ্ছে যে ইংল্যান্ড দলে সত্যি একটা বেকহ্যামের অভাব, যে একেবারে ঠিকানা লেখা নিখুঁত পাস, তাও আর লং বলে দিতে পারতো? এইরকম সাকার জন্য কি আজকে এইরকম কোন প্লেয়ার সাকা কি সত্যি মিস করবে? অবশ্যই একটা এই ধরনের বেকহ্যামের মতো ফুটবলার খুব কম আসে পৃথিবীতে। তো আমাদের পেলে যেমন কম এসেছেন, মারাদোনা কম এসেছেন, এরকম ফুটবলার হয়তো কাছাকাছি অনেকেই যাচ্ছেন। হয়তো খুব একটা মানে স্ট্রাইকিং পজিশনে সাকার পাশাপাশি না, রুনির আমার সবচেয়ে খারাপ লাগে যে ওর তো গতিটা অফ দ্য বল অন দ্য বল যে গতি, সেটা আমাকে খুব অবাক করছে, হঠাৎ করে কমে গিয়েছে মনে হচ্ছে। এই যে বলটা ধরলেই যে ছুট 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 করে একটা যাওয়া, এটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এই যে সাইড থেকে মানে বল পাওয়ার পরে গুছিয়ে দেওয়া, এগুলি তো অভিজ্ঞতাকে কাজে লাগায়, যেটা মেসি করেছেন গতকাল কোপাতে যেটা করেছেন, বা ইয়েতে কালকে ফ্রান্সের যে ও যে প্রথম গোলটা যে করালেন, এই জায়গাটা কিছু করতে পারলেন না অন্য ক্ষেত্রে। মেসি তার আহত হয়ে যাওয়ার পরে তার নিজস্ব শারীরিক সক্ষমতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে না পারলেও মেসি ম্যাচটাকে কালকে যেভাবে দেখি, আমরা সম্পূর্ণভাবে ম্যাচ দেখতে পারিনি, কারণ এটা হচ্ছে যে এখানে টেলিকাস্টের সমস্যা হচ্ছে, দেখাচ্ছে না অনেকে, শুধু ফুটেজগুলি দেখে সিদ্ধান্তে আসা যাবে না। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই কাজটা সাকার সঙ্গে যদি অন্য কেউ করতে পারতেন, ওই যেটা আপনি বললেন যে বেকহ্যামের মতো একজন মানুষ যদি থাকতেন তাহলে হতো। কিন্তু এই বেলিংহামের সঙ্গে অনেকটাই আশা করা যেতে পারতো, কিন্তু উনি বেসিক্যালি স্ট্রাইকার, উনি খালি মানে একটা বল মানে গোল করার জন্য ছোক 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 করেন। কিন্তু এই যে মানে 25 ইয়ার্স এবং তারপরে যদি বল পেয়ে যান তাহলে বিপজ্জনক অবস্থার সৃষ্টি করেন। কিন্তু কথা হচ্ছে হল্যান্ডের যে মিডফিল্ড এবং ডিপ ডিফেন্ডাররা, তারা আদৌ তাকে ওই সুযোগটা দেবেন কিনা। দ্বিতীয় তার একটা প্রশ্ন করব যে স্পেনের যদি গতকাল ইয়ামালকে দেখো, ইয়ামালকে ওর সম্পর্কে একটু আলোচনা না করলেই নয়। বিশ্ব ফুটবলে গতকাল একটা নতুন রেকর্ড হয়েছে, সেই রেকর্ড হয়তো অনেকেরই জানা নেই, আমি দর্শকদের সামনে করছি যে ফিফা একটি আইন তৈরি করতে বাধ্য হয়েছে ওর জন্য, স্পেশাল আইন। এবং গতকাল হলুদ কার্ড দেখার পরে কেন ওই রকম একজন কিংবদন্তি, যাকে এখনই কিংবদন্তি বলাই যায়, ওর যা গোল করছে, যা খেলছে,
তো সেই জায়গা থেকে কেন নামালো তারও একটা কারণ রয়েছে। কারণ আমি ম্যাচটা যখন দেখছিলাম, অনেকেই দেখছিলাম যে জিও টেলিভিশনে কোচকে গালমন্দ করছিলেন যে কেন এত তাড়াতাড়ি নামানো হলো, কেন 90 মিনিট ওকে খেলানো হবে না। অনেকেই কোচকে গালমন্দ করছিলেন, কিন্তু কোচের কিচ্ছু করার ছিল না। ইন্টারন্যাশনাল ল মেনটেন করার জন্য এই তো ওকে নামাতে হয়েছে, 10 নম্বর জার্সিধারীকে নামাতে হয়েছে। কেন, যদি মণিময়দা একটু বলেন। আমি তো ইন্টারন্যাশনাল লেবার অ্যাক্ট অনুযায়ী এই যে বয়সটা 18 বছরের নিচে যাদের, তাদের একেবারে সরাসরি ইয়ে করে দেওয়া আছে, ডাইরেক্টিভ দেওয়া আছে, কোনো অবস্থাতেই তাদের এই শ্রম করানো যাবে না, অধিক রাত্রি পর্যন্ত করানো যাবে না, একটা নির্দিষ্ট সময়ের পরে কোনো অবস্থাতেই করা যাবে না। সেই সময়টা 8টায় শেষ হয়ে যায়। শুধুমাত্র এই খেলোয়াড়ের জন্য, ফুটবলের জন্য পরে যোগ করা হয়েছে। এই ফুটবলের জন্যই করে দেওয়া হয়েছে যে ওকে আরো 2 ঘন্টা অতিরিক্ত দেওয়া হয়েছে। ওই টাইমটা শেষ হয়ে যাচ্ছিল। প্রথমত হলুদ কার্ড দেখিয়ে দিয়েছে, একটা কি প্লেয়ার ফাইনালে চলে যাচ্ছে দল যখন, কিছুক্ষণ আগে তুলে নেওয়া হলো। এই জায়গায় দাঁড়িয়ে মাথায় যখন কোচকে কত কি ভাবতে হয়, কত কি চিন্তা ভাবনা করতে হয়। আমরা সেদিন যখন ইয়ের কথা বলছিলাম, আমাদের এক বিদায়ী কোচ আমাদের ভারতীয় ফুটবল সম্পর্কে মন্তব্য করার সময় বলছিলাম, উনি শুধু উনার কথাটাই ভাবেন, কোচ আসলে এত নিজের কথা ভাবলে হবে না। এই যে স্পেনের কোচ এত কিছু মাথায় রেখেছেন, ঠিক ইয়ামালের যে টাইমটাতে হলুদ কার্ড দেখেছে, তাকে রেস্টও দিতে হলো, রেড কার্ডের দিকে যেতে দিল না। আরেকটা, এটা খেলোয়াড়ি মনোভাব। আরেকটা হচ্ছে ওই ইন্টারন্যাশনাল লেবার অ্যাক্ট অনুযায়ী তাকে সরিয়ে নিয়ে এসে ফিফা ওদের জন্যই, শুধুমাত্র এই ফুটবলের জন্যই 2 ঘন্টা তাকে রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল। 2 ঘন্টা ছিল হাতে, কিন্তু কোচ এই ইয়েটা নিলেন না, মানে এই সুযোগটা নিলেন না, ঠিক টাইমে ওকে তুলে নিয়ে এলেন, রেস্টও পেল এবং স্বাভাবিকভাবেই পরবর্তী ফাইনালের জন্য তাকে তৈরি রাখতে হবে। আউটস্ট্যান্ডিং ফুটবলার। এই যে একজন কোচের এই যে মানে মাঠের মধ্যে সব জায়গাতে তাকে থাকতে হচ্ছে, তাকে স্ট্র্যাটেজি ঠিক করতে হচ্ছে। এবং ফুটবল এমন একটা গেম যেটা হচ্ছে প্রতি মুহূর্তে কোচকে স্ট্র্যাটেজি পাল্টাতে হয় এবং সেই অনুযায়ী ইনস্ট্রাকশন পাঠাতে হয়। পাশাপাশি কোন ফুটবলারের কাট সমস্যা থাকবে, কোন ফুটবলারকে নামাতে হবে এবং কোন ফুটবলারকে স্ন্যাচিং করতে হবে, কাউকে উইং প্লেতে যেতে হবে, কাউকে হেডে যেতে হবে। এই যে প্রত্যেকটা বিষয় একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতি মুহূর্তে, মানে ক্রিকেটে যেটা হয় না, ক্রিকেটে দেখো তুমি 7টা বল পাবা অন্তত, যে পরের ওভার কিভাবে যাবে সেই জন্য একজন কাউকে মাঠের মধ্যে দিয়ে আসতে গেলে তুমি 4-5টা বল পাবা, সহকারীর সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু ফুটবল এমন একটা গেম, ধরো এত বড় বড় প্লেয়ারের কথা আমরা বলছি, কিন্তু এই যে বিশ্বের সেরা কোচদের নিয়ে যদি আলোচনা না করি তাহলেও কিন্তু মণিময়দা সেটা অন্যায় হবে। একদম সেই জায়গাতে দাঁড়িয়ে একজন কোচের উপর কতটা প্রেসার থাকে, সাংঘাতিক। ফুয়েন্টে কালকে আমি দেখলাম, শুধু এইটুকুই না, আপনি যতটুকু বললেন ঘটনাটা ওইটুকু না, এর ভেতরে মানে যখন খেলাটা প্রায় শেষ হয়ে আসছে, যখন মানে স্পেনের অধিকাংশ রিজার্ভ বেঞ্চের প্লেয়াররা যখন সাইড লাইনে চিৎকার করছে, চতুর্থ রেফারি বার করে দিচ্ছে, এর ভেতরে চতুর্থ রেফারিকেও কন্ট্রোল করছেন উনি, কোচ এসে কানে কানে কি বললেন, মাথা একটু ঠান্ডা রাখতে, একটু তো হইচই হবে, হয়তো এইভাবেই বলেছেন। কিভাবে চতুর্থ রেফারির যে বডি ল্যাঙ্গুয়েজকেও তিনি ফলো করলেন। তাহলে একটা কোচ মানে ওইখান থেকে ভাবছে যে চতুর্থ রেফারি যদি ফট করে বাঁশি বাজায় আমার একটা প্লেয়ার কাট খেয়ে যেতে পারে, কোচ কাট খেয়ে যেতে পারেন, এই কোচ কাট খেয়ে যেতে পারে। হ্যাঁ অবশ্যই, কারণ কোচ নিজেও তো সাইড লাইনে চলে এসেছিলেন, তো কাট খেয়ে যেতে পারেন পরবর্তী ফুটবল। তার মানে এইগুলিও তাকে নজর রাখতে হয়। এই কথাগুলি আমরা যে ফুটবলটা দেখি শুধুমাত্র, আজকে যারা আমাদের কথা এখানে শুনছেন তারা অবাক হবেন কিনা আমি জানি না, বা যারা এখানকার ফুটবল নিয়ে যারা গবেষণা করেন যদি কেউ থেকে থাকেন, ত্রিপুরা রাজ্যের যারা আছেন, যারা ফুটবল অ্যাসোসিয়েশন, তারা এইগুলি ভাবেন কিনা আমার দেখতে হবে। এইগুলি এই যে জিনিসগুলি দেখাবেন, এগুলি এটা তো ফুটবলের বাইরে কেউ এই রাজ্যের ফুটবলের কথা যদি বলে তাহলে ছোট্ট মানে আলোচনায় আসা যায় না। তবু আমি বলছি, যেখানে অ্যাস্ট্রোটার্ফ সারা পৃথিবী মানে না করে দিচ্ছে এবং ভারতবর্ষে গোয়া, পাঞ্জাব, কলকাতা সব জায়গাতে অ্যাস্ট্রোটার্ফে না, একমাত্র ত্রিপুরাতেই মনে হয় অ্যাস্ট্রোটার্ফ উদ্বোধন করে ছবি দেওয়া হচ্ছে, মানে বিরল একটা দৃশ্য। না এখন হয় না, অ্যাস্ট্রোটার্ফে খেলাই যায় না। আমরা হাঁটছিলাম সেদিন, মানে আমাদের খেলা ছিল জার্নালিস্টদের, হাঁটছিলাম, একটু পরেই পা গরম হয়ে যাচ্ছে। এগুলো হয় না এরভাবে। আর অ্যাস্ট্রোটার্ফে মানে হকি খেলার সময় অনেক সময় দেখা যায় হকি স্টিকে মারলে আবার জল বেরোতে হয়,
এটা এত সফিস্টিকেটেড ব্যাপার, আর পাটা গরম হয়ে যাবে, মাথা তো গরম হবে। তারপর কিভাবে করছে আমি জানি না মানে ছবিও দিচ্ছে অ্যাস্ট্রোটার্ফে হয় না, অ্যাস্ট্রোটার্ফে। আচ্ছা যাই হোক, অ্যাস্ট্রোটার্ফের বাদ দিয়ে এটা নিয়ে না হয় অন্য একদিন আলোচনায় আসবো। এবার আসি একটু কোপার, অবশ্যই উরুগুয়েকে নিয়ে। দেখো উরুগুয়ের ফুটবল নিয়ে কি করবে, আমার এই মুহূর্তে ঠিক খেলোয়াড়ের নাম পড়ছে না, যদি একবার স্মরণ করা। উরুগুয়ের এর আগের বারই, এর আগে বিশ্বকাপটা খেলেছেন যে সুয়ারেজ, একদম সুয়ারেজ। দেখো সুয়ারেজকে ছাড়া, সুয়ারেজ তো অবসর নিয়ে নিয়েছে, একদম বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার একজন, বা তুমি মিডফিল্ডারও ওকে বলতে পারো। সেই জায়গাতে দাঁড়িয়ে সুয়ারেজকে ছাড়া আজকে উরুগুয়ে সেমিফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে, কি বলবে? না, এই মুহূর্তে কলম্বিয়াকে যদি উরুগুয়ে, আমি মানে প্র্যাকটিক্যালি আমার মন বলছে যে উরুগুয়ে হয়তো ফাইনালে চলে যাবে, এবং মন বলছে যে আর্জেন্টিনা উরুগুয়ে ফাইনাল হবে কোপা আমেরিকায়। কেন বলছি, কারণ এই উরুগুয়ে টিমটা শুধু ব্রাজিলকে দেখলেই খেপে ওঠে ঘটনাটা তা না। উরুগুয়ে টিমটা বিশ্বকাপের ইতিহাসে যদি দেখা যায়, উরুগুয়ে টিমটা সবসময় তাদের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলেছে, ধারাবাহিকতা অনেক ছিল। জর্ডানের ফুটবল যখন প্রথম চালু হয়, উরুগুয়ের যে দলটা কলকাতায় এসেছিল, যারা তৎকালীন সময়ে ছিল, আমার যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু ম্যাচটা আগরতলায় বসে কভারেজ করার একটা সুযোগ হয়েছিল। আমাদের যারা কভার করতে গিয়েছিলেন তারা ইংরেজিতে পাঠাতেন, ওটাকে ট্রান্সলেট করে আমার নিজের মতো, আর কমেন্ট্রি শুনতাম অজয় বসু আর পুষ্পেন সরকারের। এত প্রাঞ্জল ভাষায় এদের বক্তব্য, মানে কথা, মনে হচ্ছে খেলাটা দেখছি গাতে। ওই যে মানে বিভিন্ন ফুটবলারদের যারা ওদের এসছিলেন, তারা মানে এই ফুটবলারদের কথা চিন্তা করেও আমি বলি যে উরুগুয়ে ফুটবলটা হচ্ছে দক্ষিণ আমেরিকার ব্রাজিলের পরেই, যদি আমরা আর্জেন্টিনাকে বলি, উরুগুয়ে কিন্তু প্রায় সমান সমান, একদম কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছে। এই যে দলটার ভেতরে, মানে দলটা যেভাবে সাজানো হয়েছে, এই দলটার মানে এই ভালগার্দে, উগার্তে, এরা যে অসাধারণ ফর্মে আছে, তারপরেও আমি বলছি কলম্বিয়া এই মুহূর্তে, লাস্ট ম্যাচে কলম্বিয়া পানামাকে 5 গোল মেরেছে কোয়ার্টার ফাইনালে, এবং এই ইয়েতে মানে টাই ব্রেকারের যুগে, প্রায় অনেক কটা খেলা পর টাই ব্রেকার হচ্ছে, টাই ব্রেকারের যুগে কলম্বিয়া 5 গোল মেরে দেওয়া, এই সমস্ত। ওদের একটা অদ্ভুত সিস্টেম, তো ওদের তো আর এক্সট্রা টাইম হয় না, এক্সট্রা টাইম না হয়ে সরাসরি ওরা পেনাল্টি শুটআউটে চলে যায়। এই জায়গায় দাঁড়িয়ে এই কলম্বিয়াকে যদি ওরা মানে উরুগুয়ে খাটো করে দেখে, তাহলে সমস্যা আছে। আর উরুগুয়ের হচ্ছে এই এখনো ব্রাজিলিয়ান ফুটবলটা চেঞ্জ হয়ে গেছে অনেকটাই, ইউরোপিয়ান ধাঁচে ওরা চলে এসে, হ্যাঁ চলে যাচ্ছে, যার জন্য ওরা একটু সময় নিচ্ছে। আমি সেদিন অল্প একটু কাটিং ইরেজের মতো দেখার চেষ্টা করলাম, এটা অন্য ধরনের ফুটবল খেলছে ওরা। মানে আগে যে ইটালিয়ান ফুটবল, যেটা আমরা বলছি ডিফেন্স ওরিয়েন্টেড ফুটবল, এটার সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলটাকে এনে একটা নতুনত্ব আনার চেষ্টা করছেন এই বর্তমান। মাঝমাঠে অনেক বেশি সময় নিচ্ছে কিন্তু উরুগুয়ে। হ্যাঁ, আমি ফুটবলটা দেখলাম একদিন, উরুগুয়ের মাঝমাঠে অনেক বেশি সময় নিচ্ছে, এবং আক্রমণটা করার সময়তে উরুগুয়ের প্লেয়াররা কিন্তু একটা পরিকল্পনা করছে, একটা পরিকল্পনার ছাপ রয়েছে, যে ফট করে একটা মানে প্লেয়ার আবার দাঁড়িয়ে রয়েছে, ধরো একটা বক্সের কোনা, একটা উইং প্লে দিয়ে অ্যাটাকে চলে যাবো, সেই রকমটা কিন্তু করছে না, যে একটা পরিকল্পনা করে অন্তত যাতে 4 জন আসে, একজনের বাইরে একজন সাপোর্ট দেওয়া যায়, এইরকম ভাবে আমি দেখলাম আক্রমণটা করছে। এদের একটা মুশকিল হয়ে যাচ্ছে, ওদের একটা গুরুত্বপূর্ণ ফুটবলার, আমি এক্ষুনি নামটা খেয়াল করে, নাতিনহাম নান্দেস, এক্ষুনি যতটুকু, ও রেড কার্ড দেখে বাইরে। এর ফলে সেমিফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে উরুগুয়ে অনেকটা দুর্বল, একটু দুর্বল হয়ে নামছে। ফলে এই সেমিফাইনালটা আমার মন বলছে উরুগুয়ে আর্জেন্টিনা ফাইনাল বলবে, কিন্তু বাস্তব দিক হচ্ছে কলম্বিয়া কিন্তু ছাড়াছাড়ি ফুটবল খেলবে না। আরেকবার আমরা হচ্ছে আবার ইউরোর দিকে আসবো, আবার যদি ইউরোর দিকে ঘুরে চলে আসি, যে ইউরোতে আজকে দেখো ইংল্যান্ড, অত্যন্ত ইংল্যান্ডের ফুটবলারদের সামলানো যতটা কঠিন, ততটা কিন্তু ইংল্যান্ডের দর্শকদের সামলানোরও রেফারিদের কঠিন, এবং সেই সঙ্গে পাশে হল্যান্ড, ছেড়ে কথা কইবে না। আজকে রেফারির উপর কতটা মানসিক প্রেসার থাকবে বাঁশি বাজানোর আগে? সাংঘাতিক। এবং মানে এগুলি হয় কি, রেফারি এই যে ফিফার যে এই সমস্ত টুর্নামেন্টে যে সমস্ত রেফারিরা যান, আমার মনে হয় এদের বোধহয় অন্য ওই যে মানে যে ট্রেনিংগুলি রেফারিদের থাকে
কুপারের টেস্ট থাকে না, কোপার টেস্ট এসব হয়, এগুলির সমস্ত বাইরেও বোধহয় অন্য কোনো টেস্ট নিতে হয়। কারণ এত মানসিক চাপ এরা নেন কি করে, এই লক্ষ লক্ষ মানুষ, তারপরে এই ইংল্যান্ডের স্পেসিফিক মানে গুন্ডাগার্দি মাঠের ভেতরে এবং বাইরে বেরোলো, গুলি টুলিও তো চলেছে, হ্যাঁ, ইংল্যান্ড ফুটবল মানে তো গুলিও চলেছে, মানুষ মারাও গেছে। এই জায়গায় এই চাপ সামলে রেফারিরা যেভাবে, সত্যি ওদের স্যালুট জানাতে হয়। তারপরে তো ম্যাচটাকে বার করে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখন অনেক বেশি একাডেমিক হয়ে গিয়েছে ইয়েটা, মানে ফুটবলটা অনেক বেশি ইলেকট্রনিক চলে এসেছে অনেকগুলি, এবং এই ইলেকট্রনিক গেজেটগুলি আস্তে আস্তে যেমন কোনো সিদ্ধান্ত নিলেই আবার তারা স্ক্রিনে দেখে নিতে পাচ্ছেন সিদ্ধান্ত পাল্টানোর ক্ষেত্রে বা রেখে দেওয়ার ক্ষেত্রে। চ্যালেঞ্জের ব্যাপারটা অনেকটা মাঠের ভেতরে অনেকটাই কমিয়ে নিতে পেরেছেন, এবং রেফারিদের অনেক বেশি মানে ইয়ে করা হয়েছে, শক্তি দেওয়া হয়েছে আইনের পরিপ্রেক্ষিতে। এর পরিপ্রেক্ষিতেই বলি যে তবুও নেদারল্যান্ড এবং ইংল্যান্ডের এই খেলাটা আমাদের যেমন ভাবাচ্ছে, স্বাভাবিকভাবেই পৃথিবীর যে কোনো ফুটবল প্রেমীকেই ভাবাবে মাঠের এই গুন্ডাগার্দির ব্যাপারটাতে। দ্বিতীয়ত আর একটা জিনিস তুমি যদি দেখো, এবার ইউরোতে সবচেয়ে সেরা পাওনা যদি বলি, তাহলে দেখো প্রত্যেকটা ম্যাচে অফসাইড কিন্তু খুব কম হয়েছে। এইটা কেন? এটা কি মানে এই যে স্ট্র্যাটেজিটা বদল, যে আমি অযথা আক্রমণে যাব না, এবং কালকের ম্যাচ যদি দেখো, কালকের ম্যাচে একটা ভালো গোল ছাড়া কিন্তু পুরো ম্যাচটা শূন্য। 45 মিনিটের পরে স্পেন কিন্তু জঘন্য ফুটবল খেলেছে, একদম ডিফেন্সিভ ফুটবল খেলার চেষ্টা করলো, মাঝ মাঠের নিজেদের মধ্যে কতক্ষণ বল খেলে সময় পাস করবে সেই রকম একটা মানসিকতা। তো এই যে অফসাইড প্রবণতা, ইউরোতে প্রত্যেক ম্যাচে হয়তো গড়ে 2টো করে অফসাইড হয়, এই প্রবণতাটা হঠাৎ কমলো কেন? প্রথম কথা হচ্ছে যে ওই যে কথাটা আপনি বললেন যে এই যে শেষের দিকে গোলে এগিয়ে যাওয়ার পরে, আগে একটা টাইমে বলতেন মানে বিশেষজ্ঞরা বলতেন যে 70 বা 90 মিনিটের খেলা, এখন তো 70 মিনিটের খেলা নেই, এই 90 মিনিটের খেলায় 2 গোলে এগিয়ে থাকাটা খুব বড় সেফ জায়গায় না, 2 গোলে এগিয়ে থাকাটা সমান সমান হয়ে যাবে। আর কালকের ম্যাচে যেটা করেছেন, যেটা মানে যে জায়গাটায় মারাত্মক ভুল হয়ে যেতে পারত, স্পেনের যে রাইটলি পয়েন্টেড আউট, যে কাতার বিশ্বকাপের ইতিহাসটা তারা ভুলে গেলেন স্পেনের ওরা, মানে শেষের 45 মিনিট, বিশেষ করে শেষের অন্তত 25 মিনিট তো বটেই। এই জায়গায় এই কাতার বিশ্বকাপে 16 থেকে প্রি কোয়ার্টার ফাইনাল থেকে তারা আউট হয়ে গেলেন, এবং কাতার বিশ্বকাপের যদি আমরা হিসেব দেখি, তারা একটা ম্যাচ সম্ভবত জিতেছিলেন 1 গোলে, এবং জাপানের কাছে 2-1 হেরেও গিয়েছিলেন। এই যে জায়গাটা কেন, ওদের যে ওই নতুন একটা পদ্ধতি তারা এনেছে, তিতিকাকা এই জাতীয় একটা এনেছিলেন। হ্যাঁ, এই তিতিকাকা ফুটবল, এই তিতিকাকা ফুটবলের সিস্টেমটা কি, ম্যাক্সিমাম পাস খেলে যাও, অপোনেন্টকে হাঁপাও। এখন এটার সঙ্গে যুক্ত করেছেন ওরা পাওয়ার আর পেস, মানে গতি ব্যাপক। এই যে জায়গাটাতে আনার পরিপ্রেক্ষিতে এখান থেকে সুইচ করে যাওয়া, ওই যে আমরা যে ডিফেন্স ওরিয়েন্টেড যেটা করছি পেছন দিকে, শেষের 35 মিনিট যে জঘন্য ফুটবল মনে হলো স্পেনের কাছে, এবং এই সুযোগটা এমবাপে ওরা নিতে পারলেন না। এমবাপে যে গোল মিস করেছে, এ তো 2টো গোল 1:1 পুরো। হ্যাঁ, এমবাপের কাছ থেকে এই ধরনের মিস, এগুলি তো বিরল। সাধারণত এমবাপে পুরোপুরি ফিট ছিল না, 100% ফিট ছিল। হ্যাঁ, আর ওই কালকে ওইটার প্রোটেক্টরটা নিয়েও নামেননি, নাকে যে প্রোটেক্টরটা লাগিয়ে নামান, মুখোশটা, এটা পরেও নামেননি, ফলে ওর উপর নির্ভর করে ছিল অনেকটা হল্যান্ড দল, কিন্তু উনি শেষ পর্যন্ত এটাকে ধরে রাখতে পারলেন না। আরেকটা ভুল করেছে হল্যান্ড, এই যে মানে এই আমি জানি না, আমাদের ছোট মুখে বড় কথা বলা হবে, আমরা তো এত বড় ফুটবল বা উনি কি ভেবেছেন আমরা জানি না, কিন্তু ওদের যে একজন দলের গুরুত্বপূর্ণ একটা ফুটবলারকে তারা এই যে গ্রিজম্যানকে বাদ দিয়ে প্রথম একাদশে না রেখে উনি যে কোচ যে সিদ্ধান্তটা নিলেন স্কোলারি, এইটা আমার কাছে কেউ অদ্ভুত লেগেছে। গ্রিজম্যান তো হচ্ছে প্রথম কথা হচ্ছে পুরো ওই যে মাঝমাঠটা নেতৃত্ব দিতে পারতো, যতক্ষণ নেমেছেন ততক্ষণ কিন্তু কি অবস্থাটা করে দিয়েছিল, খেলা জমিয়ে দিল, খেলাটা কি অবস্থায় করে দিল, এবং যে কোনো সময় গোল হয়ে যেতে পারতো। গ্রিজম্যান তো অনেকগুলো মানে 1:1 জায়গাও তৈরি করে ফেলেছে, সাংঘাতিক। এমবাপের কাছ থেকে সাহায্যটা পেল না দেখে গন্ডগোলটা হয়ে গেল। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে
মানে এর ভেতরও থেকে আর কি প্রথম অর্ধের খেলাটা দেখলে চোখটা জুড়িয়ে গেল, বিশেষ করে 1-1 যেটাই হলো আর কি, যে গোলটা থেকে মানে ইয়ামাল যে গোলটা করলেন, বাঁ পায়ের যে শটটা, আমি মনে করি এটা তো আমাদের ক্রিকেটের যে পেস বোলাররা যে সুইং করায় হাতেও করাতে পারবে না, এইরকম। আমি তো মনে হচ্ছে এটা বাইরে চলে যাচ্ছে, ওখান থেকে গোত্তা মেরে ঢুকে বারের ইনসাইড বারে লেগে তারপরে নেট হয়ে গেল। এই যে জায়গায় বাঁ পায়ে রাখা এবং ওই জায়গাটাতে এই যে শটটা নেওয়ার ক্ষেত্রে এই জায়গাটাতে কিন্তু আমি কোনো অবস্থাতে ডিফেন্ডারদেরও ত্রুটি দেবো না, কিন্তু সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে ইয়ামালের, সম্পূর্ণ কৃতিত্ব। কিন্তু দ্বিতীয় গোলটার ক্ষেত্রে কিন্তু আমি কিছুটা ডিফেন্ডারদের দেবো। একেবারেই রাত পোয়ালেই আরো একটি বিশ্বসেরা ম্যাচ, ইংল্যান্ড ভার্সেস অবশ্যই হল্যান্ড। দুই দলের ফুটবলারদের দিকেই নজর রাখবে, অন্তত যারা ফুটবল প্রেমী তারা দুই দলের ফুটবলার দিকেই নজর রাখবে। অন্যদিকে উরুগুয়ের দিকেও নজর থাকবে, কারণ উরুগুয়েও ইন্টারন্যাশনাল ফুটবলে সেইভাবে বিগত 10 বছর ধরে ধারাবাহিক ভালো খেললেও ট্রফির আশেপাশে যেতে পারছিল না। এবার কিন্তু তাদের একটা ট্রফি জয়ের বা ট্রফি পাওয়ার কিন্তু একটা সুযোগ রয়েছে। তাই দেখব যে কোন দল ভালো ফুটবল খেলে আবার বিশ্ব ফুটবলের মানচিত্রে উঠে আসে। সঙ্গে তো ফুটবলারদের ব্যক্তিগত নৈপুণ্যতা রয়েছেই। আজকের মতো উড়ের ডায়েরি এখানেই শেষ করব, তবে ফাইনাল ম্যাচে আমরা এই স্টুডিওতে অনেক বেশি গেস্ট নিয়ে এসে আমরা অন্তত 1 ঘন্টা ধরে ফাইনাল ম্যাচগুলি পর্যালোচনা করব। নমস্কার।